সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন যে আপনি আর মানুষ নন, আপনি একটি বিশাল তেলাপোকায় পরিণত হয়েছেন, তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে? ভয়, আতঙ্ক, নাকি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন? ঠিক ১৯১৫ সালে প্রকাশিত ফ্রান্স কাফকার মেটামরফোসিস বইটি একটি আত্মজীবনী উপন্যাস হিসেবে এই প্রশ্ন দিয়ে শুরু হয়। বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব কম বই আছে যাদের প্রথম লাইন এতটা বিখ্যাত। কিন্তু এই বই কি সত্যি একজন মানুষের তেলাপোকায় পরিণত হওয়ার গল্প, নাকি মানুষের একাকিত্ব, পরিবার, সমাজ, অস্তিত্বের সম্পর্ক নিয়ে লেখা এক গভীর দার্শনিক রচনা? আজ আমরা শুধু মেটামরফোসিস নয়, কাফকার দর্শন বোঝার চেষ্টা করব। আসলে ফ্রান্স কাফকা কে ছিলেন? ফ্রান্স কাফকা একজন জার্মান ভাষার লেখক, যার জন্ম 1883 সালে প্রাগে হয়েছিল, বর্তমান চেক প্রজাতন্ত্রের রাজধানী। জীবদ্দশায় তিনি খুব বেশি পরিচিত ছিলেন না, বরং মৃত্যুর আগে তিনি তার বন্ধু ম্যাক্স ব্রডকে অনুরোধ করেছিলেন তার সমস্ত পাণ্ডুলিপি যা ছিল তা সব পুড়িয়ে ফেলার জন্য। কিন্তু বন্ধু সেই অনুরোধ রাখেনি, বরং বন্ধু সেগুলো প্রকাশের ব্যবস্থা করে। আর যার ফলাফল আজ এই কাফকাকে আমরা পেয়েছি। এই কাফকা বিশ্ব সাহিত্যের একজন প্রভাবশালী লেখকে পরিণত হন। কাফকার জীবনে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল, তার বাবার সাথে তার জটিল সম্পর্ক। এই একটি সম্পর্ককে কেন্দ্র করে তার লেখাগুলোকে লেখায় পরিণত হয়। তিনি প্রায় অনুভব করতেন যে তিনি যথেষ্ট ভালো নন, যথেষ্ট যোগ্য নন, কোনো অদৃশ্য শক্তির সামনে সবসময় নিজেকে অপরাধী মনে করতেন। এই অনুভূতি তার লেখায় বারবার ফিরে এসেছে। চলুন এবার মেটামরফোসিস যে বইয়ের রিভিউ দেওয়া হচ্ছে সেই গল্পে ফিরে যাই। এই গল্পের নায়ক গ্রেগর সামসা। তিনি একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী, সেলসম্যান বলা যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার পরিবারে তার মা, বাবা, সাথে তার ভাই, তার বোনও রয়েছেন। তার এই পরিবারের খরচ তার নিজের একার বহন করতে হয়। কিন্তু একদিন সকালে তিনি জেগে দেখলেন তিনি একটি বিশাল তেলাপোকার মতো পোকায় রূপান্তর হয়েছেন। অদ্ভুত বিষয় হলো, তিনি প্রথমে নিজের রূপান্তরিত বিষয় নিয়ে চিন্তিত ছিলেন না। তিনি চিন্তিত ছিলেন সেদিন সে কিভাবে তার অফিসে যাবে এবং দেরি হয়ে যাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে তার একটা চিন্তার প্রকাশ ছিল। এটা দিয়ে যদিও কাফকার সূচনা, এই মেটামরফোসিস বইয়ের সূচনা হয়, কিন্তু এই দার্শনিক শব্দ বা এই তার দার্শনিক বাক্যের মধ্যে পুরো একটি মানুষের বর্তমান যান্ত্রিক জীবনের বন্দী হয়ে যাওয়ার যে জীবদ্দশার প্রয়াস, সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা চাকরি জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, আমরা প্রতিদিন নিজের ঘুম থেকে উঠেই নিজের অফিস ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকি। কাফকাও তার এই বইয়ের প্রথম অংশে সেটাই প্রকাশ করে ট্রাই করেছেন। তো তারপরে ক্রমে পরিবার তাকে এই অবস্থা দেখে, যে সে যেহেতু পোকায় রূপান্তরিত হয়েছে, তাকে ঘরে বন্দি করে রাখে। যে মানুষটি একসময় পরিবারের জন্য সবকিছু করছিল, সেই মানুষটি এখন পরিবারের কাছে লজ্জা এবং বোঝায় পরিণত হয়। সে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতে বাধ্য হয়। একটা সময় তার এই অবহেলা, নিঃসঙ্গতার মধ্যে গ্রেগরের ধীরে ধীরে মৃত্যু হয়। আর আশ্চর্যজনকভাবে তার মৃত্যুর পর পরিবার যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো পরিবারের এই বাঁচা মধ্যে একটা সমাজ ব্যবস্থার একটা বিদ্রূপ প্রতিক্রিয়া ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে একটা পরিবারকে সবসময় অর্থ যোগান দেওয়া, মানসিক এবং আর্থিক সাপোর্ট দেওয়া একজন ব্যক্তি, যে কিনা হঠাৎ সমস্যাগ্রস্ত হলো, পরিবার তার থেকে সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন করে নিতে চেষ্টা করলো এবং পরবর্তী পরিবার এবং তার মধ্যে দূরত্ব তৈরি হলো। এবং যখন তার প্রয়োজন ফুরিয়ে গেল, তখন তার প্রতিষ্ঠানও তাকে, মানে তার চাকরিটা চলে গেল, তার প্রতিষ্ঠান তাকে মনে করলো না, ঠিক পরিবারও তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করলো। পারিপার্শ্বিক এই সমাজ ব্যবস্থার যে ঘৃণিত এই রূপটি, সেটি তিনি বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই প্রতীকী তেলাপোকার অর্থে। তবে কাফকা স্পষ্ট করে এই তেলাপোকার বর্ণনার ঠিক তেলাপোকা আকারে দেননি। তিনি একটি দেখিয়েছেন যে একটা সমাজের বিরূপ প্রতিক্রিয়ার স্বরূপ দেখিয়েছেন, যেখানে তার বিষণ্ণতা, বিচ্ছিন্নতা এবং আত্মঘৃণা ফুটে উঠেছে। অনেকে মনে করেন গ্রেগর শারীরিকভাবে পোকায় পরিণত হওয়ার আগেই মানসিকভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। তার জীবন শুধু কাজ আর দায়িত্বে ভরা ছিল। যে জীবন
সে অ্যাকচুয়ালি নিজেই মানুষ হিসেবে বাঁচতে ছিল না, বরং একটি যন্ত্রের মতো বেঁচেছিল। তার বাহ্যিক রূপান্তর আসলে তার অভ্যন্তরীণ যেই ব্যক্তি জীবনের প্রকাশ সেটাই ফুটে উঠেছে। এবার যদি আমরা কাফকার এই বই, উপন্যাস এবং তার ব্যক্তি জীবনের দর্শন নিয়ে কথা বলি, তাহলে আমরা কিছু দার্শনিক শব্দকে আমরা রিলেট করতে পারি। যেমন এখানে তার এলিনেশন বা বিচ্ছিন্নতার একটি স্বরূপ দেখা গিয়েছে। আধুনিক সমাজে আমরা মানুষের মাঝে, হাজার হাজার মানুষের মাঝে নিজেকে একা করে ফেলি, অথবা পরিবার মধ্য থেকেও নিজে একা হয়ে যায়, অফিসেও নিজে একা হয়ে যায়। গ্রেগর সামসার ঠিক সেই একাকিত্বই দেখিয়েছেন এখানে। সে পরিবারকে ভালোবাসে, পরিবারের জন্য জীবন উৎসর্গ করে, কিন্তু যখন সে আর উপার্জন করতে পারে না, তখন তার মূল্য শেষ হয়ে যায় এখানে। কাফকা যেন সেই প্রশ্নই করেছেন যে মানুষকে কি আমরা মানুষ হিসেবে ভালোবাসি, নাকি তার উপযোগিতার জন্য ভালোবাসি? মেটামরফোসিসে অনেকেই আধুনিক কর্মজীবনের যে সমালোচনা হিসেবে সেটাকেই দেখানোর চেষ্টা করে থাকেন। তবে গ্রেগরের পরিচয় তার চাকরির সঙ্গে যুক্ত এই যে পরিচিতি, সেটা কিন্তু এর বাইরেও কিছু উপাদায় আমাদেরকে দেয়। সে ব্যক্তি জীবনে সুখী নয়, স্বাধীন নয়, নিজের স্বপ্ন পূরণ করতেও পারে না, তবু কাজ করে যাচ্ছে। আজকের পৃথিবীতে এই প্রশ্ন আরও অনেক বেশি প্রাসঙ্গিক। আমাদের পরিচয় কি? আমরা কি মানুষ, নাকি শুধু কর্মী? কাফকা মনে করিয়ে দেয়, যখন সমাজ মানুষের মানবিকতার যে উৎপাদনশীলতাকে বেশি গুরুত্ব দেয়, তখন মানুষ ধীরে ধীরে নিজের কাছেই যেন নিজে অপরিচিত, অচেনা মুখ তৈরি হয়। এখানে দ্বিতীয় যদি আরেকটা দর্শন কথা বলি, সেখানে অপরাধবোধের একটা দর্শন দেখা যায় যে কাফকার চরিত্ররা প্রায় কোনো অপরাধ না করেও অপরাধী বোধ করে। গ্রেগরও যেন সবসময় ক্ষমা চাইছে, সে পরিবারের কাছে বোঝা হতে চায় না। এমনকি প্রকার পরিণত হওয়ার পরও সে পরিবারের অসুবিধার কথা ভাবছে। এই অদ্ভুত অপরাধবোধ কাফকার ব্যক্তিগত জীবনের প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন মানুষ অনেক সময় তার নিয়মের মধ্যে বাস করে, যার উৎস সে নিজেও জানে না, কিন্তু সেই নিয়ম ভেঙে বেরিয়ে আসার জন্য তাকে যে তাড়া দেয়, সেই তাড়াটাও নিমিষ করতে পারে না। অর্থাৎ সেই নিয়মের মধ্যে বন্দী হয়েই একটা নিয়মের সার্কেলে, পেন্ডুলামের মতো সে সার্কেলের মধ্যে ঘুরছে। এখানে তৃতীয় যদি আমরা একটা দর্শনশাস্ত্র দেখি, সে অস্তিত্ববাদ নিয়ে তার একটা স্বরূপ দেখা যায়। যদিও কাফকা নিজের অস্তিত্ববাদী এখানে নিজেকে বলেনি, তবে কিছু স্বরূপ দেখিয়েছেন এইভাবে যে জীবন সবসময় অর্থপূর্ণ নয়, পৃথিবী সবসময় ন্যায়সঙ্গত নয়, এবং মানুষ অনেক সময় এমন প্রশ্নের মুখোমুখি হয় যার কোনো স্পষ্ট উত্তর তার কাছে নেই। গ্রেগর জানতে পারে না সে পোকায় পরিণত হয়েছে, তার এর কোনো ব্যাখ্যা নেই, অলৌকিক সমাধানও নেই। জীবন যেমন, গল্প তেমন। এটাই কাফকার প্রধান উৎস শক্তি ছিল। আজ পৃথিবীর বহু ভাষায় এই কাফকার ব্যবহৃত দার্শনিক মতবাদগুলোকে নিয়ে কাফকাস্ক একটা শব্দ পরিচিত হয়, যেটা একটা তার জীবদ্দশায় তার ব্যক্তিগত জীবনকে উৎসর্গ করে বা ব্যক্তিগত জীবন দর্শনকে বোঝানোর জন্য কাফকাস শব্দটি ব্যবহার করা হয়। এই কাফকাস শব্দটি তার যেই মানুষের অযৌক্তিক, জটিল এবং অমানবিক একটা ব্যবস্থার মধ্যে আটকে যায়, তার একটি বিশাল প্রতিফলন এই কাফকাস শব্দটি। যেখানে নিয়ম আছে কিন্তু অর্থ নেই, শাস্তি আছে কিন্তু অপরাধ জানা নেই, এমন বিষয়গুলো বোঝাতেই কাফকাস শব্দটি ব্যবহার করা হয়। তো মেটামরফোসিস এবং কাফকার দর্শন নিয়ে এই ছিল আমাদের এই বইয়ের একটা সামারি। তো এই সামারিতে আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার সাথে রিলেট করি, দেখেন আজকে হামে প্রায় 800-র উপরে শিশু মারা গেল। তারা নিজেরাও জানে না তাদের অপরাধটা কোথায়, কিন্তু তারা একটা অসংলগ্ন একটা সমাজ ব্যবস্থার দাসে পরিণত হচ্ছে, যেখানে সে নিজে কিছু বলতে পারছে না, কিন্তু তাকে সয়ে যেতে হচ্ছে।